সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কোনো কাজকর্ম কিন্তু এখনও সারিনি। তো প্রেসার কুকারের মধ্যে মটরটা দেখো ঢেলে আমি কিন্তু সিদ্ধ বসাবো। তো আগে থাকতেই আমি জল না 1 বালতি করে আমি তুলে রেখে দিই, 1 বালতি কোনো সময় 2 বালতি করে তুলে রেখে দিই, যেহেতু এখানে জল থাকে না। তো এটা পুকুরের জল, জানো তো, এবার কলে থেকে জল আনতে গেলে অনেকটা দূরে থেকে আনতে হয়। তো কাল রাতে কিন্তু আমি ভেবে ভেবে ঘুমিয়েছিলাম, যখন আমি ঘুমানোর আগে ভেবেছিলাম যে মটরটা কিন্তু ভিজিয়ে রেখে দেবো। তো কি জানি কখন আমার মাথা থেকে কিন্তু বেরিয়ে গিয়েছিল। তো তাই আমি প্রেসার কুকারে বসাচ্ছি, মটর কিন্তু ভিজানো হয়নি, এমনি শুকনো মটর। তো এই প্রথমবার কিন্তু আমি মটরটা এভাবে কিন্তু শুকনো বসাচ্ছি, যেহেতু আজকে না একটু ঘুগনি বানাবো। বেশ ইচ্ছা হলো, যেহেতু বাবাও বাড়িতে এসেছে, শাশুড়ি মাও এসেছে, সবাই মিলে কিন্তু খাওয়া হবে। তো বোনেরাও এসেছে, ভাবলাম একটু ঘুগনি করে ওদেরকে ডাকবো, এখানে এসে একটু টিফিন কিন্তু করে যাবে। না হলে কিন্তু ঘুগনিটা কিন্তু করতাম না, এই দোকান থেকে 10 টাকার কিনে আনলে আমার আর আমার মেয়ের কিন্তু হয়ে যেত। এই দেখো বৃষ্টি ভেজা রাস্তায় কত পাখিরা এভাবে দেখো আমার দোকানের সামনে কিন্তু চলে এসছে। ওরা কিন্তু শুধুমাত্র খাবারের জন্য। তো ওদেরকে কিন্তু কিছু খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো প্রেসার কুকারে প্রথম একটা কিন্তু সিটিটা পড়ে গেল। তো জানি না কটা সিটি দিতে হবে। তো কিছুক্ষণ আমি কিন্তু কয়েকটা সিটি পড়ার পর প্রেসার কুকার থেকে আমি ঠান্ডা করে গ্যাসটা অফ করে আমি খুলে দেখলাম কিছু মটর কিন্তু সিদ্ধ হয়নি। তো মটরটার মধ্যে মনে হয় 2 রকম মটর মিশানো আছে, এর জন্য না। তো একটা মটর দেখলাম খোলা ছেড়ে গেছে, আর অর্ধেক মটর দেখলাম একদমই ভেজেই নি, সিদ্ধই হয়নি। তো আবারও কিন্তু প্রেসার কুকারটা আমি বসিয়ে দিলাম, বেশ কয়েকটা কিন্তু সিটি পড়ে গিয়েছে। তো এখন দেখো ওই যে সকালবেলা মশারি খুলছিলাম, রাতেরবেলা যখন মশারিটা টাঙানো হয়েছিল, ভিজে জামা কাপড়গুলো কয়েকটা জামা কাপড় আমি মশারির ওপর কিন্তু দিয়ে রেখেছিলাম, পায়ের দিকে। তো সেই জামা কাপড়গুলো আমি কিন্তু তুলে নিলাম। তারপর কিন্তু মশারিটা দেখো 3টে কোণ আমি খুলে দিচ্ছি। একটা কোণ যেহেতু বাঁধা থাকে, 3টে কোণ কিন্তু আমাদের প্রতিদিনই লাগাতে হয়। তো চলো মশারি আমি খুলে দিচ্ছি, আর বিছানাটা গুছোতে গুছোতে আমার পরিচয়টা তোমাদের সাথে দিয়ে নিই। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো আমি দাদনামারার ছোট্ট একটা গ্রামে কিন্তু থাকি। তো সেখানকারের বাসিন্দা। তো আমার নাম পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। প্রতিদিনের মতো তো এইভাবে প্রতিদিন রাতেবেলা বিছানাটা কিন্তু আমার একাকে কিন্তু পাততে হয়, আবার কিন্তু সকালবেলা আমার কিন্তু এভাবে কিন্তু তুলে দিতে হয়। তো জানি না কেন, হয়তো দুজনের সংসার, সবাই মিলে কিন্তু হাতে হাতে কিন্তু কাজটা করা উচিত। কিন্তু আমার স্বামী কোনো দিন বিছানাটা এভাবে পেতেও দেয় না, আর এভাবে কিন্তু তুলেও দেয় না, আমাকে কোনো কাজে কিন্তু হেল্প করে না। অনেক বাড়িতে জানো তো স্বামী স্ত্রী মিলেমিশে কিন্তু সংসারের কাজ থেকে শুরু করে সমস্ত কাজগুলো কিন্তু করে থাকে। শুধুমাত্র আমি যদি করতাম সংসারের কাজ, তাহলেও কিন্তু আমাকে কোনো কাজে কিন্তু হেল্প করার কারোর প্রয়োজন হতো না। আমি যদি, আমার শরীর হয়তো অনেক হেভি ওয়েট, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমার ক্ষমতা আছে, আমার এনার্জি আছে, আমাকে কিন্তু সমস্ত কাজটা করতে হবে। আমার মনের মধ্যে সারাদিন একটাই ঘোরে যে একটাই কথা ঘোরে যে কাজ ফেলে রেখে কিন্তু আমার বসে থাকলে চলবে না, ঘুমালেও চলবে না। তো আমার যত শরীর ক্লান্ত লাগুক না কেন, আমি সমস্ত কাজগুলো কিন্তু সেরে তারপর কিন্তু আধা ঘন্টা হলেও না, 10 মিনিট হলেও আমি কিন্তু তারপর রেস্ট করি। কিন্তু আমার স্বামী আমাকে কোনো দিন হেল্প করে না। রাতেবেলা যদি মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে যদি মশারিটা না খাটাতে পারি, তো ওকে যদি বলি তো তুমি একটু মশারিটা খাটিয়ে দাও না, তো ও কিন্তু ভীষণ আমার উপর রাগারাগি করে। ও কিন্তু এই কথাটা একবারও বোঝার চেষ্টা করে না। ও যেমন বাইরে থেকে কিন্তু ফুচকাটা বিক্রি করে আসে, তেমনই কিন্তু সারাটা দিন আমার কিন্তু এই দোকানের ঝামেলাটা কিন্তু নিতে হয়, সারাদিন দোকানে কিন্তু থাকতে হয়। কিন্তু দিন শেষে আমাকে কিন্তু কেউ হাতে 10টা টাকাও দেয় না। সারাদিন আমি দোকানদারি করি, আর দোকানের অবস্থা এতটাই খারাপ। তো দোকান থেকে না একটা সংসার চলা তো দূরের কথা, আমার হাত খরচাটাও ঠিক হবে না, এমনই অবস্থা। কিন্তু সারাক্ষণ 12 ঘন্টা কিন্তু আমাকে কিন্তু ডিউটিটা দিয়ে যেতে হয়।
তো সকাল 7টা থেকে কোনো সময় 6:30 থেকে শুরু হয় আমার দোকান ডিউটি 2টো পর্যন্ত। তো তারপর আবার শুরু হয় 4:30 বা কোনো সময় 5টা থেকে রাত 9:30 থেকে 10টা পর্যন্ত। যেমন আমি টাইম দিতে পারি সেই হিসেবে কিন্তু আমি দোকানটা খুলে রেখে এতক্ষণ আমাকে কিন্তু টাইমটা দিতে হয়। তার মধ্যে আমার সংসারের কাজ, মেয়েকে সামলানো, মেয়েকে পড়ানো, রান্না বান্না সমস্ত কাজ কিন্তু আমার একা হাতে করতে হয়। আবার কলে থেকে জলও আনতে যেতে হয়। তোমাদের দাদাভাই একদম কিন্তু বোঝে না, তো আমাকে হেল্প করে না। ওকে যদি কোনো কথা বলতে গেলে কোনো কাজের কথা, আমাকে কিন্তু উল্টে এটা শুনিয়ে দেয় যে আমার নাকি কোনো কাজে মন লাগে না, আমি নাকি আমি শুধু বসে বসে খাবো আর ঘুমাবো। ওই কথাটাই আমার কিন্তু শুনতে একদমই ভালো লাগে না। তো দেখো, তোমাদের অনেক দুঃখের কথা কিন্তু আমি আমার কষ্টের কথা তোমাদের কাছে অনেকটা শেয়ার করে ফেললাম। তারপরে দেখো, মশারিটা কিন্তু আমি তুলে নিয়ে মশারিটা ভালোভাবে গুছিয়ে নিয়ে কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো দেখো আমি পাট করে রেখে দিলাম, আর কিছু জামা কাপড় আমি নিয়ে নিলাম ওগুলো কাচার জন্য। তো এখানে দেখো সকালে যে ঘুগনিটা বানিয়েছিলাম, ঘুগনিটা কালারটা দেখো কত সুন্দর এসছে, একদম মাখো মাখো মতো ঘুগনি। বাবা এসছে, বাবাকে কিন্তু মুড়ি দিয়ে দিলাম। আর দেখো এই যে লাস্টের ঘুগনিটা রয়েছে, এটা আমি কিছুটা খাবো, কিছুটা আবার বোনেদের জন্য পাঠাবো। তো বোনেদেরকে ফোন করে বললাম ঘুগনিতে মুড়ি খাওয়ার জন্য। তো বোনেরা বললো মা নাকি ঘুগনি ওখানে করে দিয়ে তারপরে নাকি কাজে গিয়েছে। তো যাই ওরা বললো আমাদের জন্য রেখে দেওয়ার জন্য, তো ওরা কিন্তু রাতে খাবে। তো যাক, দেখো ওদের জন্য আমি কিন্তু কড়ার ঘুগনিটা কিন্তু রেখে দেবো, আর ওদের থেকে কিন্তু অল্প নিয়ে নেবো। আর এই ঘুগনিটা দেখো বাবাকে কিন্তু দিয়ে দিয়েছি, বাবাকে অল্প করেই মুড়ি দিয়েছি। তো এখনও কিন্তু আমি দোকানে বসে আছি, কিছুক্ষণ আগে কিন্তু মুড়িটা খেয়েছি, কিন্তু এখন ওই যে বাসনগুলো কিন্তু মাজতে পারিনি, যেহেতু দোকান ফেলে কিন্তু আমি যেতে পারছি না, এর কারণে। তো দেখো, আর ঘড়ির কাটায় সময় হয়ে যাচ্ছে 11:30। তো এবার আমি বাসন মাজবো, আর 12টার সময় কিন্তু রান্না বসাবো। তো চলো। তো দেখো, টিফিন খাওয়ার পর অনেকগুলো বাসন না জমে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে যখন দেখলাম কাস্টমার নেই, কোনো রকম না পুকুর ঘাটে চলে গিয়ে বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি। তো ঘড়ির কাটায় দেখো এখন কিন্তু 12:15 বাজে। তো সকাল 7টার সময় চিংড়ি মাছ কিনেছিলাম। দেখো এখনও কিন্তু সকাল থেকে চিংড়ি মাছটা বেছে নেবো সেই সময়টুকু কিন্তু আমি পাইনি, যেহেতু একটা দোকানে থাকলে কাস্টমার সামলাবো না, এভাবে কিন্তু সমস্ত মাছ কাটতে বসবো। তো একদম ভালো লাগে না। 12টার সময় কিন্তু চিংড়ি মাছটা আমি কেটে নিলাম। তো দোকান কেউ নেই, কিন্তু তোমাদের দাদাভাই বাইরে কোথায় আছে, তো কিন্তু ওর কাজেই ব্যস্ত থাকে, আমাকে একটু হেল্প করে না, ওই যে প্রথমে বললাম। তো দেখো তারপর কড়ার মধ্যে দেখো তেলটা গরম করে কিছু পেঁয়াজ কুচি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। এটা রান্না করব ওই যে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইয়ের জন্য ওই যে মুরগির ছাল এগুলো সব কিনে এনেছে না, আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। আবার তোমাদের দাদাভাই বলল, তো আমিও খাবো, ছালের তরকারি কিন্তু রান্না করতে হবে। আমার এই ছালের তরকারিটা কিন্তু দু রকমভাবে রান্না করতে হবে, একটা ঝাল ছাড়া, একটা ঝাল দিয়ে। তো দেখো আজকে নিয়ে আমার দেরি হয়ে গিয়েছে বলে একেবারে কিন্তু আমি তরকারিটা কষিয়ে নেবো, যেহেতু দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, এর বেশি কিন্তু দিইনি। আর এই আদা রসুন এগুলো দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষে নিয়ে তারপরে কিন্তু দেখো এই যে ছালগুলো দিয়েছিলাম, ডুমো ডুমো করে আলু দিয়েছি, এগুলো দিয়ে একটা তরকারি বানাবো। এই কষতে কষতে কিছু ছাল এগুলো অর্ধেক তরকারি কিন্তু আমি তুলে নেবো, অর্ধেক একটু কম তুলে নেবো শ্বশুরমশাইয়ের জন্য। তারপর কিন্তু এই তরকারিটার মধ্যে আবার বেশি করে গুঁড়ো লঙ্কা দেবো, দিয়ে একটু ভালো করে আরও কষিয়ে তারপর কিন্তু আলাদা করে জল দিয়ে কিন্তু রান্না করব। তো সকালবেলা জানো তো বেশ সকাল থেকে ভালো মেজাজ নিয়ে আমি কাজটা কিন্তু সারছিলাম। হঠাৎ করে যাই না শাশুড়িমা কেন এত রেগে গেল আমাদের ওপর, তো অনেক বকাবকি করলো, অনেক কিন্তু কথা শোনালো। জানি না কেন এরম হয়, ভগবান হয়তো আমার ভাগ্যে লিখে রেখেছে এইভাবে কিন্তু বাড়ির লোকেদের কথা শোনা। যতই ভালোবাসা দিই না কেন, ওদেরকে ভালোবেসে আপন করে নিই না কেন, তাও কিন্তু দিন শেষে আমাদের কিন্তু কথাটা শুনতে হয়। তো যাই হোক, দেখো তারপরে দেখো ওই যে চিংড়ি মাছের ভাপা বানাবো না, তার জন্য পেঁয়াজ আর সর্ষে কিন্তু এটা বাটা করে নিচ্ছি, আর আমি কিন্তু আদা রসুনের পেস্টটাও করে রেখেছি। তো এই পেস্টটাই কিন্তু চিংড়ি মাছে কিন্তু মাখিয়ে নেবো। এদিকে দেখো কিছু আমি তরকারি কিন্তু তুলে নিয়েছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, ওটা আলাদা করে বসাবো। আবার দেখো তারপর আমি লঙ্কা গুঁড়ো যে বললাম না, কষিয়ে ভালো করে তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম। তো এখন তরকারিটা কিন্তু ফুটছে। আর এই দেখো আমি কিভাবে দেখো চিংড়ি মাছের ভাপাটা বানাই, ওই যে পেঁয়াজ সর্ষে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুটা সর্ষের তেল দেবো, দিয়ে এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো।
তো আমি চিংড়ি মাছটা কিন্তু অনেকবার রান্না করেছিলাম, হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু মশলাটা মাখিয়ে দিয়েছিলাম, মানে কড়ার মধ্যে করেছিলাম। আমার না বড় টিফিন বক্স নেই, যে আর এটা 250 গ্রাম চিংড়ি, তো এগুলো সব চিংড়িটা কিন্তু টিফিন বক্সের মধ্যে কিন্তু ঢুকবে না। তো আমার না একটা ওই যে হ্যান্ডেল আছে না, ওই লম্বা মতো যে ওই যে হ্যান্ডেল ঝোলানো যে টিফিন বক্স, ওইটা কিন্তু আছে। আমার মেয়ে যখন ছোট ছিল মা কিন্তু আমাকে দিয়েছিল ওই টিফিন বক্সটা, ওই যে খিচুড়ি স্কুলে যেত না তখন কিন্তু খিচুড়ি আনার জন্য দিয়েছিল। তো সেই টিফিন বক্সটা কিন্তু আছে। আমি কিন্তু ভাতটা যখন ফুটছিল টিফিন বক্সটা মানে ধরে বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, তো হ্যান্ডেলটা কিন্তু উঁচু করে দিয়েছিলাম। তো এভাবে কিন্তু আমি চিংড়ি মাছের ভাপাটা কিন্তু রান্না করলাম। তারপর আমি দেখো স্নান সেরে ঠাকুরকে কিন্তু পুজোটা করে নিচ্ছি। তো এখানে জানো তো লকুনদারা বা কোনো বাতাসা দিলাম না, চিড়ে দিলাম, যেহেতু ঘরের মধ্যে এত বড় বড় যে পিঁমড়ে অবস্থা কি বলবো। তো মানে মেঝে যেহেতু ঘুমাতে হয় আমাদের, পিঁমড়ে না আমার একদিন হঠাৎ করে কানে কিন্তু ঢুকে গিয়েছিল, প্রচণ্ড কানে মানে যন্ত্রণা করছিল। তো আমার মেয়ের যে কানে যে ডব ছিল না, সেই ডবটা দিলাম, ডব দিয়ে কিন্তু কিছুই হয়নি, লাস্টে কিন্তু কানে কিন্তু তেল দিতে হয়েছিল। তো দেওয়ার পর পিঁমড়েটা মরে গিয়েছে, তো আস্তে আস্তে কিন্তু বের হয়ে গিয়েছে, প্রচণ্ড কিন্তু কষ্ট হচ্ছিল। তো এর জন্য আমি চিড়ে দিয়েছি ঠাকুরকে খাওয়ার জন্য। আর এই দেখো এই টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি ভাপাটা